রেকর্ড ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বিশ্ব নেতাদের অভিনন্দন। ফলাফল নিয়ে নিশ্চুপ ডোনাল্ড ট্রাম্প, এখনও মেনে নেননি পরাজয়। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কা। এবং বিমানে পাখির আঘাত ঠেকাতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। শাহজালাল বিমানবন্দরে 6টি বন্দুকের মধ্যে 4টি অচল, রাডার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছি। টানা 4 দিনের অপেক্ষা ও নানা ধরনের নাটকীয়তা শেষে জানা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। পেনসিলভেনিয়ার 20টি ইলেকটোরাল ভোট তার ঝুলিতে আসার পরই তার হোয়াইট হাউসের চাবি পাওয়া নিশ্চিত হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কামালা হ্যারিস। গণনা জটিলতা শেষে পাওয়া এই ফলে বিজয়ে উল্লাসে মাতেন ডেমোক্র্যাট সমর্থকেরা। এই উচ্ছ্বাস বিজয়ে, এই উল্লাস আনন্দের। গণনা জটিলতা আর নাটকীয়তার পর ডেমোক্রেট দলীয় জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দের সীমা নেই বাইডেন ভক্তদের। প্রেসিডেন্ট নির্বাচিত হতে 270 ভোটের প্রয়োজন হয়। গত দুদিন ধরে বাইডেন 264 আর ডোনাল্ড ট্রাম্প 214 ভোটেই আটকে ছিলেন। পেনসিলভেনিয়ায় ভোট যোগ হওয়ায় জয় ছিনিয়ে নেন বাইডেন, আর তাই হোয়াইট হাউসে প্রবেশের চাবি পেলেন তিনি। আমরা খুবই খুশি, এত খুশি বলে বোঝাতে পারবো না। আমরা যাকে ভোট দিয়েছিলাম তিনি নির্বাচিত হয়েছেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে। এদিকে নিউ ইয়র্কে এক সমাবেশে অংশ নেন সিনেটে ডেমোক্রেট দলীয় নেতা চাক শুমার। পরে তিনি দ্রুত ডোনাল্ড ট্রাম্পকে সত্য অনুধাবনের পরামর্শ দেন। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আর কোনো খেলা নয়, এবার বাড়ি যান, ফ্লোরিডায় আপনার ঘরে যান। এক্ষেত্রে কোনো বিলম্ব করবেন না। নির্বাচন নিয়ে অনেক মিথ্যে বলেছেন, এবার বন্ধ করুন। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে আপনি হেরে গেছেন। সবাই বুঝলেও আপনি এই সহজ বিষয়টি বুঝতে চাইছেন না। মার্কিন ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়েছেন জো বাইডেন। এর আগে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পেলেও তার রেকর্ড ভেঙেছেন বাইডেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টও হলেন 77 বছর বয়সী বাইডেন। মঙ্গলবার ভোট গ্রহণ হলেও ভোট গণনায় দেরি হচ্ছিল। শুধু মার্কিনদের নয়, কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা জানতে অপেক্ষার পালা দীর্ঘ হয় পুরো বিশ্বের। অবশেষে জানা গেল বাইডেনই জয়ী। এ খবর পাওয়ার পর বাইডেন এক টুইটার বার্তায় মার্কিনদের ধন্যবাদ জানান দেশের নেতৃত্ব দিতে তাকে বেছে নেওয়ার জন্য। এতে বাইডেন প্রতিশ্রুতি দেন, যারা তাকে ভোট দিয়েছেন আর যারা দেননি তিনি তাদের সবারই প্রেসিডেন্ট হবেন। এদিকে মার্কিন ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও এক টুইটে এ জয়ে আনন্দ প্রকাশ করেছেন। We did it, Joe. You're going to be the next president of the United States. এ জয়ের পর বিশ্ব নেতাদের অভিনন্দনে সিক্ত হলেন বাইডেন হ্যারিস। ব্রিটেন, নরওয়ে, বেলজিয়াম, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান তাদের অভিনন্দন জানান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ডেলাওয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি আলোচনায়। শুরুতে যাচ্ছি সাকির কাছে ডেলাওয়ারে। সাকি, কেমন দেখছেন সেখানকার নির্বাচনোত্তর পরিস্থিতি এখন? ফয়সাল মুর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে অবস্থা দেখছি সেটি একটি নজিরবিহীন ঘটনা। বিশ্বকে তাক লাগিয়ে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তিনি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইংরেজি ভাষায় এই মুহূর্তে তাকে বলা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট, অর্থাৎ নির্বাচিত প্রেসিডেন্ট। তো ডেলাওয়ারে তিনি নিজে থাকেন, সেখানকার দীর্ঘদিন তিনি সিনেটর ছিলেন
এখানে থাকা অবস্থায় তিনি দেশের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই, আর কয়েক মিনিট পরেই এই যে দেলোয়ার ডেমোক্রেটিক পার্টির যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে তিনি আসবেন এবং তিনি ভিক্টরি স্পিচ অর্থাৎ বিজয় বক্তব্য, বিজয় বক্তৃতা তিনি দেবেন। একটি উৎসব মুখর পরিবেশ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বয়সী মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখবেন আমাদের পেছনে একেবারে ছোট্ট একটি বাচ্চা শিশুকে নিয়ে তার পিতা মাতা এখানে এসেছে। তো এখানে এখানে আমি একটু ওদের প্রতিক্রিয়া জানবো। একটু প্রথমে একে একে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। হাউ আর ইউ স্যার? What is your reaction about a big victory for Biden? জি, আপনি শুনছিলেন ফয়সাল মুর্শেদ, এটিকে ব্লেসিং বলা হচ্ছে। What is your reaction? Yeah. We are Bangladeshi channel, the 24 hours news channel in our country. So what's your reaction? Well, first of all, I appreciate that you're spreading the word around the world. This is the time for unity again, to bring all people together and include America, breaking out the Can you speak something? Sure. Well, I'm actually, first I want to thank you guys for the opportunity and also the fact that the Asian community came out to support Thailand. So it was really important that you guys came out. And then for this election, as far as I'm concerned, intelligence is back. That's for me, that's a big deal. Thank you so much. Thank you. আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের মানুষ মোর্শেদ এখানে জড়ো হয়েছেন এবং সবার মধ্যেই একটি আনন্দ উৎসবের একটি আমেজ এখন চলছে। এই যে মানুষগুলো দেখছেন শত শত, সেটি কিন্তু হাজারে হাজারে রূপ নেবে। আর কিছুক্ষণ পরে এটি কিন্তু লাখো মানুষের সমাবেশে কিন্তু পরিণত হয়ে যাবে। সেখানে অনেক বাংলাদেশিরাও আছেন, অনেক এশিয়ান কমিউনিটিরা আছেন। কারণ আপনি জানেন যে জো বাইডেন তিনি প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি কিন্তু অভিবাসী বান্ধব একজন মানুষ। ধর্মীয় যে অনুভূতির জায়গা থেকে তিনি কিন্তু উদার একজন মানুষ। সবকিছু মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ শুধু দেলোয়ারে নয়, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যে শহরগুলো আছে যুক্তরাষ্ট্রের, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, সমস্ত জায়গায়, উইসকনসিন, সমস্ত জায়গায় কিন্তু আজকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাস্তায়। এই আমেজ কিন্তু 4 দিন তারা নিজেদের মতো করে ধরে রেখেছিলেন। এখন আমি লস অ্যাঞ্জেলেসে আমার সহকর্মী আছে লস্কর আল মামুন, সেখানকার পরিস্থিতি জানার জন্য তার কাছে যাচ্ছি। লস্কর আল মামুন, আপনার কাছে কি আছে? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আপনি যেমনটি দেখছেন আমি কিন্তু সেই একই দৃশ্য দেখছি। আমি কিন্তু একটি জনসভার মধ্যে ছিলাম। আমি জনসভা স্থল থেকে লাইভ দেওয়ার জন্য একটু যেখানে শব্দ কম এমন একটি জায়গায় দাঁড়িয়েছি। তো হাজার হাজার মানুষ, মনে হচ্ছে এই দৃশ্যটি চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে কতটা আবেগ, কতটা অনুভূতি নিয়ে তারা এই সমাবেশ করছে। সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের উৎসব এবং বিজয় উৎসব করার জন্য। তারা রাস্তায় নেমে এসেছেন এবং এই জনসভাটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছেন। এমন একটি দৃশ্য যখন আমরা দেখছি, তখন সেই জনসভায় কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ছিল এবং সেখানে বিভিন্ন দলের জাতি, ধর্ম, বর্ণ সকল নির্বিশেষে তারা এসেছিলেন এবং তারা কিন্তু স্লোগান দিয়েছেন যে বাইডেন শুধু কোনো একটি দলের নয়, বাইডেন সকল দলের, সকল বর্ণের, সকল গোত্রের এবং সকল মানুষের। এবং এমনটি যারা আশা করছেন বাইডেনের কাছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরও অনেক প্রাপ্তি রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে। তারা কিন্তু সেই দাবিটিও তারা করেছেন। এবং একই সঙ্গে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের চাপা যে একটি অসন্তোষ, তার একটি বহিঃপ্রকাশ কিন্তু আমরা আজকে এই উৎসব মুখর পরিবেশে দেখতে পাচ্ছি। যে এখানে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছেন, তারা কিন্তু সেই উৎসবের মাধ্যমে তার একটি প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশটিকে যেভাবে একেবারে এক নায়কতন্ত্রের মতো শাসন করছিলেন, তারই কিন্তু একটি বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। হাসানুজ্জামান সাকি, আপনি রয়েছেন এখন ডেলাওয়ারা, যেখানে হবু প্রেসিডেন্ট অর্থাৎ জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট যেখানে রয়েছেন। একটু পরে আপনি বলেছিলেন যে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, সেই স্মরণীয় মুহূর্তের জায়গায় আপনি রয়েছেন। আপনি যদি আমাদেরকে এখন বলেন, আপনি তো দেখছেন ওখানকার জো বাইডেনের পরিস্থিতি, কিন্তু মানুষ এখন জানতে চায় যে ট্রাম্পের এখন কি অবস্থা রয়েছে। আপনার কাছে আপনাকে
জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সময় সংবাদের যে এই ইলেকশন হেডকোয়ার্টার ছিল রাজধানী ওয়াশিংটন ডিসিতে, এবং সেটি দেলোয়ার অঙ্গরাজ্যের পার্শ্ববর্তী শহর। আমি সেখান থেকেই এখন এখানে এসেছি, অর্থাৎ হোয়াইট হাউসের সামনে আমি দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ, বলা যায় অনেকটা ব্ল্যাক লাইফ ম্যাটার্স এর সময় যে এরকম আন্দোলন হয়েছিল, পুরো হোয়াইট হাউস সবাই ঘেরাও করে ফেলেছিল, সেরকম একটি পরিস্থিতি কিন্তু এখন হাজার হাজার প্রায় লাখো জনতা পুরো হোয়াইট হাউস ঘিরে ফেলেছে। এখন সেটির কারণ কি? অবস্থাটা এমন হয়েছে যে এখন পর্যন্ত এখানকার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যেটি হয় যে পরাজিত ব্যক্তি সঙ্গে সঙ্গে পরাজয় স্বীকার করেন, কনসিড করেন, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করেননি। এবং উল্টো আমরা রিপাবলিকান শিবির থেকে জেনেছি যে সোমবারে তিনি আদালতে যাচ্ছেন এই নির্বাচনের ব্যাপারে, এবং তিনি পরাজয় স্বীকার করবেন না। উল্টো দিকে আমরা এটাও জানি যে নতুন যে প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই প্রেসিডেন্টকে বর্তমান প্রেসিডেন্ট কিন্তু হোয়াইট হাউসে চায়ের দাওয়াত দেন, সৌজন্য সাক্ষাতের জন্য বলেন। তিনি ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে সৌজন্য সাক্ষাতে চায়ের আমন্ত্রণও জানাবেন না হোয়াইট হাউসে। সবকিছু মিলিয়ে অবস্থা এমন হয়েছে যে একটি বিক্ষুব্ধ মানুষ, তারা কিন্তু গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিক উপায়ে একজন জয়ী হবেন, একজন বিজয়ী হতেই পারেন, কিন্তু অবস্থাটা এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে মনে হচ্ছে জনতার অভ্যুত্থান ঘটছে। এইরকম একটি অবস্থা আমরা হোয়াইট হাউসকে ঘিরে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খবর। আপনি যদি আমাদেরকে একটু সেখানকার অবস্থা বলেন যে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সেই কমলা হ্যারিসের জায়গায় আপনি আছেন, তিনি দীর্ঘদিন সেখানকার সিনেটর ছিলেন। আপনি আমাদেরকে বলেন যে কমলা হ্যারিস এবং জো বাইডেনকে নিয়ে ওখানকার অভিবাসী সমাজের আর কি কি প্রতিক্রিয়া আছে। মামুন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আপনি যেমনটি বলছিলেন, কমলা হ্যারিস ইতিহাসের প্রথম, যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি একজন প্রথম আফ্রিকান এশিয়ান যে বংশোদ্ভূত নারী যিনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, এবং তিনি কিন্তু এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেরই সিনেটর, এবং এখনো তিনি সিনেটরে আছেন। তার বাড়ি লস এঞ্জেলেস শহর থেকে খুবই কাছে, উনি তার হাজবেন্ডের সাথে এখানে থাকতেন, কিন্তু এখন লস এঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার অধিবাসী যারা রয়েছেন তারা সকলেই অনেক আবেগ আপ্লুত এবং অনেক খুশি যে এ ধরনের একজন কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই কি পরিমাণের মানুষ এখানে জড়ো হয়েছেন। রাস্তা সিগন্যাল দিলেই কিন্তু আবার রাস্তা পার হয়ে কিন্তু সমাবেশ স্থলে এখানে যাবে ফয়সাল মুর্শেদ। এইরকম একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, আর কয়েক মিনিট পরেই এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন, এবং সেই বক্তৃতা দেখার অপেক্ষায় এখন যুক্তরাষ্ট্রের মানুষ, যেমন তিনি সারা পৃথিবীর মানুষ জানতে চায় এই মুহূর্তে তিনি বিজয়ের ভাষণ কি দেবেন, কিভাবে তিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশায় আমরা আছি। আমরা যখনই জো বাইডেন বক্তব্য রাখবেন তখনই কিন্তু প্রতি মুহূর্তের মতো আজকেও সময় সংবাদের দর্শকদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সবার আগে সবশেষ সংবাদ আপনার মাধ্যমে আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদের কাছে আমরা পৌঁছে দিব। এই ছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে লস্কর আল মামুন এবং ডেলোয়ারের ডেমোক্রেটিক হেডকোয়ার্টার থেকে আমি হাসানুজ্জামান সাকি। আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদেরকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল মুর্শেদ আপনার কাছে। হাসানুজ্জামান সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি ছিলাম ডেলাওয়ারে, যেখানে আর কিছুক্ষণ পরই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনগণের উদ্দেশ্যে তার বিজয় ভাষণ রাখবেন। অনেক মানুষ সেখানে অপেক্ষা করছেন, মানুষের সমাগম সেখানে বাড়ছে। সহকর্মী হাসানুজ্জামান সাকি যুক্ত হয়েছিলেন ডেলাওয়ার থেকে, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্যালিফোর্নিয়া থেকে আমাদের আরেকজন সহকর্মী লস্কর আল মামুন। এদিকে বাইডেনের জয়ের খবরে যখন আনন্দের জোয়ারে ভাসছে ডেমোক্র্যাট শিবির, তখন নিশ্চুপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এখনও পরাজয় মেনে নেননি। এই অবস্থায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ফিলাডেলফিয়ার রাস্তায় এভাবে বিক্ষোভ করছেন ট্রাম্প সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তারা মানতে নারাজ। ট্রাম্পের মতো করেই বলছেন ভোট কারচুপির কথা। আমার মনে হয় অনেক কারচুপি হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। গণমাধ্যমের ভূমিকাও নিরপেক্ষ হয়নি। ডেমোক্র্যাট প্রার্থীর কোনো দোষ তারা দেখেননি, কেবল ট্রাম্পের দোষ খুঁজে বেরিয়েছে।
মার্কিন ইতিহাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারা প্রেসিডেন্টের সংখ্যা হাতে গোনা। 1989 থেকে 1993 সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্ষমতায় থাকা যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ বিল ক্লিন্টনের কাছে দ্বিতীয় মেয়াদে হেরে গিয়েছিলেন। এরপর ডোনাল্ড ট্রাম্প সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। তিনি সহ যুক্তরাষ্ট্রের 11 জন প্রেসিডেন্ট আছেন এ তালিকায়। এর পুনরাবৃত্তি। ট্রাম্প শুরু থেকেই কিছুটা খ্যাপাটে ধরনের মানুষ। এর আগে প্রচারণা চালানোর সময় ট্রাম্প বলেছিলেন তিনি কোনোভাবেই পরাজয় মেনে নেবেন না। ভোট গণনায় যখন পিছিয়ে পড়ে বুঝতে পারছিলেন হেরেও যেতে পারেন, তখন বারবার ভোট কারচুপির অভিযোগ আনছিলেন, যদিও কোনো প্রমাণ দিতে পারেননি। যদিও কোনো প্রমাণ দিতে পারেননি। তার পক্ষে সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভও করে। কোনো ভোট কেন্দ্রের সামনে অস্ত্র নিয়ে অবস্থান করারও খবর পাওয়া যায়। তবে ভোট গণনার সময় এত কিছু চললেও দিনে কয়েকবার টুইট করা ট্রাম্প বাইডেনের জয়ের পর এখন পর্যন্ত ফলাফল মেনে নেয়া না নেয়া নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। ট্রাম্পের এমন নীরবতা কিছুটা শঙ্কায় ফেলেছে ডেমোক্র্যাটদের। ট্রাম্প কি ফল মেনে নেবেন নাকি এ নিয়ে কোনো দাঙ্গা ফ্যাসাদে জড়াবেন তা নিয়েই তাদের ভাবনা এখন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি জো বাইডেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছেন অনেক চড়াই উতরাই। প্রেসিডেন্ট হতে একাধিকবার প্রচেষ্টা চালান এই ঝানু রাজনীতিবিদ। শেষ পর্যন্ত এবার সফল হলেন তিনি। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, পরিচিত জো বাইডেন নামে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষ ও প্রবীণ নেতা তিনি। জন্ম 1942 সালের 20 নভেম্বর পেনসিলভেনিয়ায়, তবে বেড়ে উঠেছেন ডেলাওয়ারে। শিক্ষা জীবনও সেখানেই পার করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবন বাইডেনের। তরুণ বয়স থেকেই রাজনীতি শুরু করেন তিনি। 1970 সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন তিনি। 1972 সালে মাত্র 30 বছর বয়সে ডেমোক্রেটিক দল থেকে সিনেটর নির্বাচিত হয়ে মার্কিন নির্বাচনের ইতিহাসে নাম লেখান বাইডেন। 2009 সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাইডেন 1987 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় প্রাইমারিতে লড়ার ঘোষণা দেন। এরপর আবার 2007 সালে প্রেসিডেন্ট পদে দলীয় প্রাইমারিতে নামেন। তবে সে সময় দল থেকে মনোনয়ন পান বারাক ওবামা। নির্বাচনে বিজয়ের পর অভিজ্ঞ বাইডেনকে নিজের রানিং মেট হিসেবে বেছে নেন ওবামা। 2009 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। জো বাইডেনের রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে আছেন সহধর্মিণী জিল বাইডেন। বাইডেনের সঙ্গে বিভিন্ন রাজ্যের নানা জনসভায় দেখা গেছে তাকে। গত 50 বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত জিলের জন্ম 1951 সালের 3রা জুন নিউ জার্সিতে। জিল ইংরেজি বিভাগে স্নাতক পাশ করেছেন ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে। 1975 সালে জো বাইডেনের সাথে পরিচয় তার। 1977 সালে বিয়ে করেন তারা। জো এবং জিল বাইডেনের এক মেয়ে এসলি ব্লেজার বাইডেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আলোচনার কেন্দ্রে আছেন কামালা হ্যারিস। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এ পদে বসতে যাচ্ছেন। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। জন্ম 1964 সালের 20 অক্টোবর যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে। বাবা জামাইকান ও মা ভারতীয়। দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো প্রথমের জন্ম দিয়েছেন কমলা। 1990 সালে অকল্যান্ডের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাত্রা শুরু হয় তার। 2010 সালে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। 2016 সালে ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হয়ে পা রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। শুরু হয় নতুন যাত্রা। এরপর স্বপ্ন দেখেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার। এরই অংশ হিসেবে 2019 সালেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন কমলা। মনোনয়ন লড়াইয়ের শুরুর দিকে একের পর এক বক্তব্যে সবার নজরেও আসেন তিনি। তবে ডিসেম্বরে মনোনয়ন দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে বাইডেনকে সমর্থন দেন কমলা। আগামী 4 বছর তাদের জুটি যুক্তরাষ্ট্রের নীতিতে কি কি পরিবর্তন নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে এবার ক্ষমতা হস্তান্তরের পালা। ঐতিহ্যগতভাবে জানুয়ারি মাসে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর কংগ্রেসের একটি অনুষ্ঠানের পরে প্যারেডের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন তিনি।
1933 সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের 20তম সংশোধনীর মাধ্যমে 20 জানুয়ারিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়। অর্থাৎ আগামী বছরের 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পরিবার, কংগ্রেসের সদস্য, বিচারক, বিদেশি কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। শপথের পর একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাবে কংগ্রেস। এরপর প্যারেডের মাধ্যমে হোয়াইট হাউসের পরবর্তী 4 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্রেট নেতা যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তর্বর্তীকালীন এই সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন তার মন্ত্রিসভার সদস্যদের বাছাই করবেন। একই সঙ্গে নতুন সরকারের পরিকল্পনাও গ্রহণ করবেন তিনি। এমন একটি সময় এবারের নির্বাচন অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। তবে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতায় কোনো পরিবর্তন আসবে কিনা তা হয়তো শিগগিরই জানা যাবে। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। হোয়াইট হাউসের বাসিন্দা হতে চললেও একাধিকবার প্রিয়জন হারানোর বেদনা এখনও কুড়ে কুড়ে খাচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে। জাতির উদ্দেশ্যে দেয়া সবশেষ বক্তব্যে সে কথাও স্মরণ করেন তিনি। Something about what it feels like to lose someone, and I want them to know they're not alone. বুকে হাত দিয়ে কান্না জড়ানো স্বরে এই কথা বলার সময় জো বাইডেনের কণ্ঠে ছিল প্রিয়জন হারানোর বেদনা। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অকালে নিজের কাছের মানুষদের মৃত্যু শোক ভাগাভাগি করে করোনা ভাইরাসের স্বজন হারানো মানুষদের প্রতি সমবেদনা জানান তিনি। গুরুত্ব আরোপ করেন করোনা মোকাবেলার উপর। কাছের মানুষ হারিয়ে ব্যক্তিগত জীবনে একাধিকবার ধাক্কা খেয়েছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। বিয়ের মাত্র 6 বছর পর 1972 সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিলিয়া হান্টার এবং মেয়ে নাওমি ক্রিস্টিনাকে হারান বাইডেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে যখন নিজেকে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পাবার জন্য প্রস্তুত করছিলেন, ঠিক তখন 2015 সালে বড় ছেলে বিউ বাইডেনকে হারান তিনি। মস্তিষ্কের ক্যান্সারে ছেলের মৃত্যুর পর 2016 সালের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। তবে কাছের মানুষকে হারিয়ে প্রতিবারই নিজেকে সামলে নিয়েছেন এই জীবনযোদ্ধা, বুনেছেন নতুন স্বপ্ন। তারই ধারাবাহিকতায় 77 বছর বয়সে হোয়াইট হাউসের দ্বার প্রান্তে এই ডেমোক্রেট নেতা। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। রাজধানীর শ্যামলীতে হাইপোথাইরয়েড সেন্টারের কাছে হার মানল রিজেন্ট জেকেজি, যেখান থেকে মৃত চিকিৎসকের নামে সই দিয়ে মাসের পর মাস রোগীদের দেয়া হতো ভুয়া রিপোর্ট। 10 বছর ধরে থাইরয়েড, হেপাটাইটিসের মতো পরীক্ষার ল্যাব পরিচালনা করলেও সক্ষমতা নেই বললেই চলে। সেখানে র্যাবের অভিযানে বেরিয়ে আসে অনিয়মের এই ভয়াবহ চিত্র। এ যেন হার মানিয়েছে রিজেন্ট কিংবা জেকেজিকেও। 10 বছর ধরে ল্যাব পরিচালনা করছে হাইপোথাইরয়েড সেন্টার। থাইরয়েডের নানা রিপোর্ট সহ হেপাটাইটিস, ব্লাড কালচার সহ চলতো নানা পরীক্ষা, অথচ সেই ল্যাবের এমন বেহাল দশা। এই হচ্ছে হাইপোথাইরয়েড সেন্টারের একদম মূল ল্যাব। এই ল্যাবে যে কি পরিমাণ টেস্টের রিপোর্ট দেওয়া হয় সেটি তো আমরা দেখেছি, কিন্তু টেস্ট করা হয় কেবলমাত্র এই যে এখানে মিলেছে কেবলমাত্র 2টি মাইক্রোস্কোপ এবং এভাবে ফেলে রাখা বেশ কিছু স্যাম্পল আর একটি নষ্ট ফ্রিজ, যার মধ্যে বিভিন্ন ধরনের টেস্টের উপকরণ সাজানো আছে। আর রিপোর্ট দিতে ব্যবহার করা হতো নামী চিকিৎসকের নাম। সবশেষ অধ্যাপক মনিরুজ্জামানের স্বাক্ষরে অক্টোবরে রিপোর্ট দেওয়া হলেও এই চিকিৎসক করোনায় প্রাণ হারান মে মাসের প্রথম সপ্তাহে। কর্মচারীরা বলছেন 2-1টা টেস্ট করা হলেও বাকিগুলো দেওয়া হতো অনুমান করে। সব হতো না, কিছু কিছু টেস্ট হতো। তারপর আমি প্রত্যেকটা জেলা প্রিন্ট করতাম, মানে যে যে জেলা যেসে লক্ষ্মীপুর, যশোর, খুলনা থেকে প্রিন্ট করে আমি বুকিং দিতাম। রিপোর্ট করে উনি বলতো যে এই পয়েন্টটা তুমি বসাই দাও, এটাই, আর আমি ওটা বসাতাম। জি, আমি তো 1.5 বছর আছি, ওনাকে আমি আসতে দেখি নাই। এছাড়া আরও মিলেছে চিকিৎসকের স্বাক্ষর করা অসংখ্য ভুয়া রিপোর্ট। থাইরয়েড সেন্টার দেশের বিভিন্ন এলাকা থেকে কুরিয়ারের স্যাম্পল সংগ্রহ করে মেইলের মাধ্যমে রিপোর্ট সরবরাহ করত। এই যে একটা সংঘবদ্ধ চক্রমাদের কাজটি করছে, এটি আসলে খুব দুঃখজনক এবং এতে করে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি কিন্তু আসলে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হতে যেতে পারে এবং আলটিমেটলি রোগী তো সাফার করছে, কারণ তার যদি সঠিকভাবে ডায়াগনোসিস না হয়
টেস্ট সঠিকভাবে না হয় তাহলে তো সেই রোগীকে সঠিকভাবে ডায়াগনোসিস করা যাবে না। দুজনকে 2 বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা করে র্যাব। পাশাপাশি খোঁজা হচ্ছে মালিক বাকেরকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বানেশ্বরে আগাম শীতকালীন সবজির হাট বসেছে। সকাল থেকেই পাইকারি খুচরার পাশাপাশি বিক্রি হচ্ছে পাইকারি কার্যক্রম চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, বাজারের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত আশেপাশের যে উপজেলাগুলো আছে সেগুলোতে যে জমিতে যেসব পণ্য আবাদ করা হয় সেই পণ্যগুলো সকালে নিয়ে আসা হয় রাজশাহীর যে খড়খড়ি হাট আছে সেই হাটে মূলত তোলা হয় এবং এখান থেকে কিন্তু পাইকারি বিক্রি করা হয় এবং আপনারা দেখছেন যে ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটিতে কিন্তু একেবারে মুখর রাজশাহীর এই হাটটি। প্রতিদিনই কিন্তু সকাল থেকেই এই হাটটি এইভাবে প্রতিদিনই বেচা কেনায় জমজমাট হয়ে থাকে। মূলত বিশেষ করে পবা উপজেলা এবং দুর্গাপুর উপজেলার বিভিন্ন যে কৃষকেরা পণ্য আবাদ করে থাকেন সেগুলোই তারা প্রতিদিন সকালে তুলে নিয়ে আসেন এই হাটে বিক্রির উদ্দেশ্যে এবং তারা সেগুলো বিক্রি করে থাকেন। এখানে অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে যারা এখান থেকে এই সবজিগুলো পাইকারি দরে কিনে নিয়ে যেয়ে তারা শহরের অলিগলিতে বিক্রি করেন। পাশাপাশি স্থানীয় যে বাজারগুলো আছে সেখানেও তারা বিক্রি করে থাকেন। আপনারা দেখছেন আগাম যে শীতকালীন সবজি সেগুলো এরই মধ্যে বেশ কিছু শীতকালীন সবজি উঠেছে, সেগুলোর দাম কিন্তু চড়া, এমনটাই আসলে আমরা শুনেছি। বিশেষ করে যে ফুলকপি আপনারা দেখছিলেন, এই ফুলকপি আজকের যে বাজার সেটিতে পাইকারি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আমরা আসলে কথা বলেছিলাম যারা কৃষক আছে তারা যেটি বলছেন যে এইবার আসলে ফসলের যে দাম বা বিভিন্ন শাকসবজির যে দাম সেটি কিন্তু অনেকটাই বেশি। সেটির অন্যতম একটি কারণ হচ্ছে এবার কিন্তু বন্যার কারণে তাদের অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এবার কিন্তু অতিবৃষ্টির কারণেও তাদের অনেক ফসল কিন্তু এবার জমিতেই নষ্ট হয়ে গেছে, যে কারণে এখনও যেসব ফসল আছে সেগুলোর দাম কিছুটা চড়া, এমনটাই আসলে বলছেন তারা। পাশাপাশি আমরা কথা বলেছি এখানে আসা বেশ কিছু ক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে খুচরা বাজারে গিয়ে এসব কাঁচা শাকসবজি কিনতে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে, নাভিশ্বাস উঠছে, এমনটাই আসলে তারা বলছেন। কারণ এখন শাকসবজির দাম যে হারে বেড়েছে ঠিক সে তুলনায় তাদের আয় উপার্জন বাড়েনি এবং শাকসবজি কিনতে যে তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, এমনটা আসলে আমাদেরকে বলছেন। সেই জায়গা থেকে আসলে অনেক ক্রেতাই আসছেন এই পাইকারি হাটে। তারা এই পাইকারি হাট থেকে শাকসবজি কিনে কিছুটা হলেও সাশ্রয় পাচ্ছেন, কিছুটা হলেও কম মূল্যে সেসব কিনতে পারছেন। এই জন্যই মূলত এই হাটে অনেক ক্রেতা আসছেন। আমরা কয়েকজন বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এবার যেহেতু কৃষকরাই তাদেরকে এই বিভিন্ন শাকসবজি একটু বেশি দামে বিক্রি করছেন, সেক্ষেত্রে তাদেরকেও কিছুটা লাভ রেখে বিক্রি করতে হচ্ছে, সেই জন্য আসলে এবার দাম একটু চড়া, এমনটাই আসলে বলছেন। আপনারা দেখছেন করলা, এবার করলা আজকের যে বাজার সেটি 50 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। এখানে মূলত পাইকারি বেচা কেনার জন্য একটি জমজমাট হাট এটি বলা হয়ে থাকে। মূলত এটি নগরীর মধ্যে হওয়ার কারণে শহরের আশেপাশ থেকে কিন্তু অনেক ক্রেতাই আসেন। পাশাপাশি এখান থেকে অনেক বিক্রেতা এইসব পণ্য কিনে নিয়ে যায় ফেরি করেও শহরের অলিগলিতে বিক্রি করে থাকেন। পাশাপাশি এখান থেকে কিছু অল্প পরিমাণ কিছু ট্রাক নিয়েও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই এলাকার যে পণ্য সেগুলো কিন্তু তারা পাঠিয়ে থাকেন। আজকের বাজারে যে মিষ্টি কুমড়া সেটি 32 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে 50 টাকা, বেগুন 60 টাকা, মরিচ 110 টাকা এবং মূলা 35 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে আজকের বাজারে। মূলত সব কিছুর যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া, আর এটির মূল কারণই হচ্ছে এবার জমিতে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এই কারণে এখন যেসব শীতকালীন সবজি উঠছে কিছুটা দাম বেশি হবে, এমনটাই আসলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে আগাম শীতকালীন সবজির হাটের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজার জমে উঠেছে। সামুদ্রিক মাছ, পদ্মার ইলিশ সহ নদী ও হাওর অঞ্চলের ছোট বড় সব ধরনের দেশি মাছ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শওকত, ধন্যবাদ ফয়সাল মোর্শেদ। আপনি জানেন যে গত কয়েক মাস আগে দেশে বৃষ্টি বাদল এবং
বন্যা পরিস্থিতি ছিল এবং এর কারণে নারায়ণগঞ্জে মাছ বাজারে মাছের সরবরাহ কম ছিল এবং যার কারণে মাছের দামও বিভিন্ন প্রকারের মাছের দামও বেশি ছিল। তবে এখন সেই ঋতু পরিবর্তনের সাথে সাথে সেই অবস্থারও কিন্তু পরিবর্তন হয়েছে। এখন বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীর এবং হাওর অঞ্চলগুলো থেকে ছোট বড় সব ধরনের মাছ কিন্তু এখন এই নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে আসছে। আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এটা শীতলক্ষা নদীর তীরে 3 নম্বর ঘাটে নারায়ণগঞ্জ শহরের পাইকারি মাছ বাজার এটি। এই মাছ বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীর এবং হাওর অঞ্চলের সব ধরনের মাছ এই বাজারে আসে। ভোর 5টা থেকে মাছগুলো এই শীতলক্ষা নদীর তীরে বিভিন্ন ট্রলারে করে লঞ্চে করে এই মাছ বাজারে এসে আড়তে নামানো হয়। এরপর আড়তদাররা সেই মাছগুলো পাইকারি এবং খুচরা দামে বিক্রি করে থাকেন। তো এই বাজার থেকে মূলত নারায়ণগঞ্জ শহরের যতগুলো বাজার আছে সবগুলো বাজারের মাছ বাজারে মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে এবং সেই চাহিদা এখান থেকে পূরণ হয়ে থাকে। এখন মাছের সরবরাহ বেশি থাকায় মাছের দামও তুলনামূলকভাবে আগের চেয়ে কিছুটা কম এবং সবার ক্রয় সীমার মধ্যেই রয়েছে। এখানে ইলিশ, রুই, কাতলা, বোয়াল সহ ছোট বড় সব ধরনের মাছই এখানে পাওয়া যায়। এর পাশাপাশি সামুদ্রিক মাছও এই বাজারে সব পাওয়া যায়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই পাইকারি মাছ বাজারটি প্রায় 100 বছরের প্রাচীন বাজার। ব্রিটিশ আমলে এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়, চালু হয়। এরপর থেকে কিন্তু এই মাছ বাজারটি প্রতিদিন ভোর থেকে বেলা 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত এই মাছ বাজার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে। এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতারা অন্যান্য জেলার বিভিন্ন শহরের বিভিন্ন বাজারের পাইকারি এবং খুচরা বাজার বিক্রেতারা এখান থেকে মাছ সংগ্রহ করে সেসব বাজারে নিয়ে সরবরাহ করে থাকেন। পাইকারি বাজারে দাম সুলভ মূল্যে পাওয়া যায়, যে কারণে সাধারণ মানুষও কিন্তু ভোরবেলা এই মাছ বাজার থেকে বাজার করে থাকেন। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের বড় মেহমানদের আপ্যায়নের জন্য যে ব্যাপক পরিমাণ মাছের প্রয়োজন হয়, সেই অনুষ্ঠানগুলোর চাহিদা পূরণ করতেও কিন্তু এখান থেকে মানুষ মাছ ক্রয় করে থাকেন। তো দেখা যায় যে ভোর থেকে তাজা মাছগুলো এই বাজারে এসে নামানো হয়। আড়তদাররা হাঁক ডাক ডেকে মাছ ক্রেতাদের আকৃষ্ট করছেন এবং মানুষ কিন্তু বাজারে এসে মাছ কেনাকাটা করছেন। বেলা ভোর থেকে শুরু হয়েছে এই বাজারের কেনাকাটা এবং 11টা নাগাদ চলবে এই মাছ বাজারের বেচা কেনা। তো ফয়সাল মোর্শেদ, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। পাইকারি মাছ বাজারের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। শাহজালাল সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বার্ড হিট বা উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা নিয়মিত হলেও পাখি তাড়াতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। ফলে ঝুঁকি নিয়ে বিমান চালাতে হয় পাইলটদের। এর মধ্যে পাখি তাড়াতে ব্যবহৃত 6টি বন্দুকের মধ্যে 4টিই অচল থাকায় বিপাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে পাখি নিয়ন্ত্রণে শিগগিরই রাডার বসানো হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের আশপাশে রয়েছে ছোট বড় জলাশয়। ফলে সারা বছরই বিমানবন্দর এলাকায় পাখির আনাগোনা থাকলেও শীত মৌসুমে উপদ্রব আরও বাড়ে। প্রতি বছরই উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়া বা শতাধিক বার্ড হিটের কারণে জরুরি অবতরণে বাধ্য হয় অনেক ফ্লাইট।
গেল বছরও বাংলাদেশ বিমানের একটি ড্যাশিট উড়োজাহাজে বার্ড হিটের কবলে পড়লে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় 3 ঘন্টা। পাইলটের দক্ষতায় এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ। যেহেতু এটা সাধারণত ল্যান্ডিং এবং অ্যারাইভেলের সময়কালীন সময় হয়, পাইলট যদি কনসিয়াস থাকে তাহলে সেই এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম টাইমে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অগোচরে যদি হয়ে যায় সেটা আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সবচেয়ে ভয়াবহটা হলো বিমানটার একটা গতি আছে, সেই গতির সাথে বার্ডের যখন সংঘর্ষ হচ্ছে, সো এটা কিন্তু গতিটা ডাবল হয়ে যাচ্ছে। আমাদের অপারেটরদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রপালে লেগে গেছে বা আমাদের স্পিন হাবে লেগে গেছে বা আমাদের যে ডানাটা আছে ডানার ওখানে লেগে গেছে। অথচ পাখি তাড়াতে শাহজালাল বিমানবন্দরে একমাত্র বন্দুকই সম্বল। 8 জন বার্ড শুটার থাকলেও 6টি বন্দুকের মধ্যে 4টি অচল থাকায় পাখি তাড়াতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বন্দুক কিনতে হলে লাইসেন্সিং ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা দরখাস্ত করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে, সেগুলি আমরা ক্লিয়ারেন্স পেয়ে 6টি বন্দুক কেনার প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। অবশ্য বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে রাডার সহ আধুনিক পদ্ধতি স্থাপনের কথা বলছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এক ধরনের রাডার আছে আর এটা ডিটেন্স মেকানিজম, সাউন্ড দিয়ে অ্যাকুস্টিক সাউন্ড দিবে এবং রাডার দিয়ে স্ক্যান করবে। ওই ধরনের সিস্টেমের জন্য আমরা অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়াধীন আছে। নিরাপদে বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিতে উন্নত দেশের লেজার রশ্মি, কেমিক্যাল স্প্রে, শব্দ তরঙ্গ সহ বিভিন্নভাবে পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযানে নির্মাণাধীন ভবনে মিলেছে এডিসের লার্ভার ভয়াবহ চিত্র। তবে আগের থেকে ইতিবাচক পরিবর্তন চোখে পড়েছে আবাসিক ভবনগুলোর ক্ষেত্রে। অভিযানে লার্ভা ও মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুরো ফ্লোরময় উপচে পড়া পানি। অসচেতন ভবন কর্তৃপক্ষ বসে থাকলেও জমে থাকা পানিতে ডিম ছাড়তে কার্পণ্য করেনি এডিস। ফলাফল সর্বত্র লার্ভার রাজত্ব। ঢাকা উত্তর সিটির এডিস বিরোধী বিশেষ চিরুনি অভিযানের 5ম দিনে রাজধানীর বনশ্রী এলাকায় মেলে এমন চরম হতাশাজনক চিত্র। প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনেই মেলে এডিসের রাজত্ব। কীটনাশক ছিটানো হয়, তারপরও কেন হয়েছে এদিকে তো একটু চিপা ছিল চিপা জায়গার কারণে হয়তো হয়েছে, এই দিকে খেয়াল করছে না হয়তো। এই অপরাধে আপনার দোষ স্বীকারের ভিত্তিতে আপনার 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টর এবং প্রতিটি সেক্টরকে 10টি সাব সেক্টরে ভাগ করে উত্তরের 54টি ওয়ার্ডে একযোগে চলে অভিযান। তবে অন্য সময়ের থেকে আবাসিক ভবনে অপেক্ষাকৃত কম লার্ভা মেলায় সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষ। 5ম দফায় এসে আমরা পরিমাণটা অনেক কম, তো বিশেষ করে নির্মাণাধীন ভবনে আমরা বেশি পাচ্ছি। এটা আগেও ছিল। অসচেতনতার বাই প্রোডাক্ট হলো এই মশা। আমরা যদি সবাই সচেতন হই, সবাই যদি আমাদের ময়লা আবর্জনাগুলি জায়গা মতো ফেলি, যত্রতত্র না ফেলি, বাসা এবং বাসার আশপাশে আমরা যদি পানি জমতে না দেই, 3 দিনের বেশি আমরা কোথাও যদি পানি জমতে না দেই, তাহলে এডিস কিউলেক্স কোনো রকম মশাই হবে না। গত 2 নভেম্বর থেকে উত্তর সিটিতে শুরু হওয়া এডিস বিরোধী অভিযান চলবে 12 নভেম্বর পর্যন্ত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মূল বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে পাইরেটেড হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রচনামচা আমার দেখা নয়া চীন ও অসমাপ্ত আত্মজীবনী। রাজধানীর বিভিন্ন স্থানে কম দামে দেদারসে বিক্রি হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে উদ্ধার হয় এমন পাইরেটেড বই। নীলক্ষেত থেকে গ্রেফতার 4 জন বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা আমার দেখা নয়াচির অসমাপ্ত আত্মজীবনী। কিন্তু এই বইগুলো ফটোকপি করে কম দামে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রির খবর পায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপর বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেতের বেশ কয়েকটি বইয়ের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে বইগুলোর পাইরেটেড কপি উদ্ধার করা হয়। দোকানগুলো মূল প্রকাশনার বই থেকে ফটোকপি করে নিম্নমানের কাগজে এই বইগুলো বিক্রি করে আসছিল। বিক্রেতারা বলছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে পাইরেটেড এই বইগুলো কিনেন তারা। এই মার্কেটে অনেকগুলি পাইকারি দোকান আছে, অনেকগুলি দোকানই আছে, সবার কাছ থেকেই সবাই নেয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অধিক লোভের আশায় একটি চক্র বইগুলো পাইরেটেড করে বাজারে বিক্রি করছে, যা আইনগত দণ্ডনীয় অপরাধ। এই 3টি বই বাংলা একাডেমি থেকে চিঠির মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলো
পাইরেটেড হচ্ছে। কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী এবং আরও এই ধরনের যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেই বইগুলোর ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে এই অনুসন্ধানটা করব। পাইরেটেড বইগুলোতে মূল বইয়ের কোনো অংশ বিকৃত করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় নকশি কাঁথা সহ বিভিন্ন পোশাকের কাজে ব্যস্ত নওগাঁর মান্দার নারীরা কুটির শিল্পে নিজেদের জড়িয়ে সংসারে এনেছেন সচ্ছলতা। নওগাঁয় এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের পর উল্টো মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিবাদে গতকাল দুপুরে মহাদেবপুর জোয়ানপুর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন থেকে স্থানীয় প্রভাবশালী মোজেজ আনসারির বিরুদ্ধে জোর করে জমি দখল করে সাধারণ গ্রামবাসীকে উচ্ছেদের অভিযোগ করা হয়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে তাদের হয়রানি করা হয় বলেও জানিয়েছেন এলাকাবাসী। অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন এ প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ শহরের ইকো পার্কে জেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলার সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা শহরে র্যালি বের করা হয়। পরে জেলা সমবায় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় জাতীয় সমবায় দিবস। মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। এ সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। এক মাস পর শুরু হবে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের নতুন মাড়াই মৌসুম, কিন্তু মিল কর্তৃপক্ষ এখনও পরিশোধ করতে পারেনি গত মৌসুমের কৃষকদের পাওনা ১,৫৮,০০,০০০ টাকা। বকেয়া টাকা না পেয়ে নতুন মাড়াই মৌসুমে মিলে আখ সরবরাহ করে মূল্য পাওয়া নিয়ে সংশয়ে আছেন চাষিরা। কৃষকদের পাশাপাশি শ্রমিক কর্মচারীদের ২ মাসের বেতন বাবদ পরিশোধ হয়নি ২.৫ কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে কৃষকের টাকা দ্রুত পরিশোধ করতে পারলেও শ্রমিকদের সমস্যা সহসায় কাটবে না। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগামী ৪ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলে আখ মাড়াই মৌসুম শুরু হবে। তাই আখের ভালো ফলন পেতে শেষ সময়ে পরিচর্যায় ব্যস্ত সদর কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার আখ চাষিরা। কিন্তু এখনও ৬,০০০ কৃষকের গত মৌসুমের ১,৫৮,০০,০০০ টাকা পরিশোধ করতে পারেনি মিল কর্তৃপক্ষ। নতুন মাড়াই মৌসুম চালু হলে আখের মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। গত বছরের টাকা বাকি রয়েছে, তাহলে সামনের বছর যদি আবার বাকি টাকা দিতে হয় তাহলে আমাদের চলবে কিছু। অল্প কিছু টাকা দিয়েছে, এখন মাঝে করে টাকা পাবো আজ না কাল এরম করে শুধু ঘুরিয়েই যাচ্ছে। এদিকে ২ মাসের বেতন ভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছে শ্রমিক কর্মচারীদের। অফিসে যে স্যারের কাছে টাকার কথা বললে স্যার তো বলে টাকা আমি কোথা থেকে দেবো, টাকা না পালে টাকা দিতে পারবো না। বেতন পাই না গত 2 মাস, দোকানের দিন আদায় হয়ে বাকি খেয়ে কোনো কায়দায় চলছে, কিন্তু এখন আর দোকানদাররা বাকি দিতে চাচ্ছে না। চিনি বিক্রি করে দ্রুত কৃষকদের টাকা পরিশোধ করা সম্ভব, তবে শ্রমিকদের সমস্যা সহসা সমাধান হবে না বলে জানিয়েছেন মিলের শীর্ষ কর্মকর্তা। ভোগ হয়তো কমাই ফেলছে, যার ফলে বিক্রিটা আগে যেভাবে ছিল সেভাবে হচ্ছে না, এবং এটা আমার মনে হয় না যে আমরা চাইলে যে এটা খুব ব্যাপক হারে বাড়বে, এটা হবে না। মোবারকগঞ্জ চিনিকলের আওতায় আখ চাষি রয়েছেন ৬,০০০-এর বেশি। বর্তমানে মিলটিতে ৩,০০০ মেট্রিক টন চিনি ও ৩,০০০ মেট্রিক টন চিটা গুড় অবিকৃত রয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ।
সুই সুতার নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় নকশি কাঁথা সহ বিভিন্ন পোশাকের কাজ করছেন নওগাঁর মান্দার কয়েকটি গ্রামের নারীরা। সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাকে হাতের নিপুণ কাজ করে শহরের বিভিন্ন শোরুমে বিক্রি করছেন। সংসারের কাজের ফাঁকে বাড়তি আয়ের জন্য গৃহিণী ও শিক্ষার্থীরা গ্রামীণ কুটির শিল্পের সঙ্গে নিজেদের জড়িয়ে সংসারে এনেছেন সচ্ছলতা। নওগাঁ থেকে এম.আর. রকির রিপোর্ট। নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় নকশি কাঁথা সহ বিভিন্ন পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক সব কাজ। ব্যবসায়ীর কাছ থেকে চাহিদা নিয়ে ফুল তোলার কাজ করছেন গ্রামের গৃহিণী ও শিক্ষার্থীরা। নওগাঁর মান্দা উপজেলার অন্তত 60টি গ্রামের কয়েকশো নারী অবসর দিনে বাড়ির উঠোনে দল বেঁধে পোশাক সহ নকশি কাঁথা তৈরির কাজ। সালোয়ার কামিজ ও শাড়িতে বুটিক বসানো ছাড়াও দৃষ্টিনন্দন সব ফুল সুই সুতোর বননে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করছেন। এনজিও থেকে আমরা কিছু ঋণ নিছি, কিন্তু আমরা ওভাবে এখনো ফুটায় তুলতে পারিনি। 4-5 মাস বইটা সেলাই করি, সেলাই করার পর যদি না পাই তাহলে তো আর হচ্ছে না। সুতায়, ক্যাঁথায়, তারপর হচ্ছে মানে ছাপ দেওয়ানো, এগুলো মানে অনেক টাকা লাগে। এই কাজগুলো করে হাত খরচ বের করি, আমাদের স্কুলের খরচ বের করি। এসব কাজে উপকরণ কিনতে এনজিও সহ দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হতে হয় সূচ কারিগরদের। তারা চান সহজ শর্তে ঋণ। বুটিকের জন্য আমার লোনের কিছু প্রয়োজন আছে। যদি লোনটা আমি কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি এটা কাজে লাগাতে পারবো, আর আমি আমার গ্রুপটাকে আরো বড় করতে পারবো। সমাজসেবা অফিসের তথ্য মতে জেলায় 7,500 সুই সুতার নারী কারিগর রয়েছেন। তৃণমূল এসব সূচ কারিগরদের আর্থিকভাবে সহায়তা দেওয়া গেলে গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওগাঁর মান্দা থেকে এম.আর. রকি, সময় সংবাদ। ক্রমেই হারিয়ে যেতে বসেছে গান, কবিতায় ষড়ঋতুর বন্দনার দৃশ্যপট। তবে এখনও শিশির ভেজা স্নিগ্ধ সকাল ও ফুল ফসলের প্রাচুর্যে ঠিকই ধরা দেয় হেমন্ত। নিজস্ব রূপ, বৈচিত্র্যে শীতের আগাম বার্তা নিয়ে উত্তরের প্রকৃতিতে বেজে ওঠে হেমন্তের সুর। ঋতুর চক্রবাকে শুধু সৌন্দর্য উপভোগী নয়, সুন্দর জীবন গড়তে প্রকৃতির কাছে শিক্ষা নেয়ার পরামর্শ সংস্কৃতিজনদের। হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন তারিকুল ইসলাম ও আতাউল হক সাগর। কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ ভোর, ধান গাছ, কচু পাতা আর দুর্বাঘাসের ডগায় রাতভর জমাট বাঁধা স্বচ্ছ শিশিরকণার রাজত্বে কুসুমরাঙা সূর্যের উস্কানিতে যেন আরও বর্ণিল হয়ে ওঠে হেমন্তের স্নিগ্ধ সকাল। কুয়াশার আবরণ ভেদ করে আকাশে রক্তিম সূর্যের সাথে শৈশবের লুটোপুটি। ততক্ষণে সবুজ ঘাসের সাথে কমলা হলুদ রঙের শেফালির মিতালি হয়ে ওঠে দর্শনীয়। ভর দুপুরে সোনালী ধানের গোছায় কৃষকের কাচি মঙ্গা ঘোচালেও বদলে গেছে হেমন্তের সব আচার অনুষ্ঠান। আগে কার্তিক মাসে অনেক আনন্দ উৎসব হতো, ওটা হতো আনন্দ উৎসব, সবাই ঘরে ঘরে লবান্ন করতো, কিন্তু এখন আর সেটা নাই। এখন মানুষ মনোমালিন্য অন্যরকম হয়ে গেছে হিংসে। এখন তো অভাবের কারণে এখন ওটা আনন্দটা আর এখন নাই। নতুন ধান আসছে, গান বাজনা, পিঠে পানি, কত কি হতো, কত আনন্দ হতো। এখন তো মনে করো আর এলে আর হয় না, এলে আর চলাও না। আর এরই মধ্যে বিলে ঝিলে লাল শাপলার উকি ঝুঁকি, রাস্তার ধারে ছাতিমের মাতাল গন্ধ, রূপ ছড়াতে এতটুকু কার্পণ্য নেই জংলি ফুলের। তারপরও স্বস্তির নিঃশ্বাস যেন আটকে যায় নানা সংকটে। পাখিরা উঠছে, মাঠে মাঠে সোনালি ধান এবং নীল সাদা মেঘের ভেলা আকাশে উড়ে যাচ্ছে, সব কিছুই তেমনই আছে। কিন্তু আমরা মনের দিক থেকে সারা পৃথিবীময়, বিশ্বময় আমরা একটা সংকটের মধ্যে রয়েছি। আমরা যদি নির্মোহ হতে পারতাম প্রকৃতির মতো, তাহলে কিন্তু এই সমাজের যে মানে অশুভ শক্তিগুলো সেগুলো কিন্তু ডুবে যেতে পারত। অন্যদিকে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা যেন হেমন্তের উপহার হয়েই ধরা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের সংকটাপন্ন ঋতু বৈচিত্র্য ধরে রাখতে প্রকৃতির প্রতি সদয় না হলে হারিয়ে যাবে অপার সম্ভাবনা, এমন মত সংস্কৃতিজনদের। আস্তে আস্তে আমাদের বাচ্চা কাচ্চারা হিংস্র মন মানসিকতা যেন না হয়, এই জন্য মনে করি আমাদের সমাজ এবং আমাদের পরিবারই মূল হচ্ছে কারিগর এটা গড়ে তোলার জন্য। যে বাসযোগ্য বাংলাদেশ সেটা আমরা খুঁজে পাবো যদি প্রকৃতিকে আমি লালন করি এবং প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়েই তাকে যদি আমি লালন করি, তাহলেই জীবন সুন্দর হবে। নদী পাড়ে ঝিরঝিরে হাওয়ায় হেমন্তের পরন্ত বিকেলে নিমেষেই মনের কোণ থেকে হারিয়ে যায় উদাস উদাস ভাব। সম্ভাবনাময় একটি ভোরের জন্য অপেক্ষা বাড়ায় হেমন্তের সূর্যাস্ত।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। পাবনার চলনবিল অঞ্চলের বিলগুলিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাউত উৎসব। প্রতি শনি ও মঙ্গলবার বিলাঞ্চলের হাজারো মানুষের অংশগ্রহণে মাছ ধরার এই আনুষ্ঠানিকতায় উৎসব মুখর হয়ে উঠছে বিলপাড়ের গ্রামগুলো। পাবনা থেকে এস.এ. আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শীতের আগমনী বার্তায় পাবনার চাটমোহর উপজেলার চলনবিল এখন শুকনো প্রায়। যেখানে একটু পানি আছে সেখানে চলছে মাছ ধরার মহা উৎসব। যারা মাছ ধরে তাদের বাউত ডাকা হয় বলে এটির নামকরণ করা হয়েছে বাউত উৎসব। যেখানে বিভিন্ন দেশীয় উপকরণ নিয়ে মাছ ধরার এ উৎসবে মাতে হাজারো মানুষ। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকে শৌখিন মৎস্য শিকারীরা যোগ দেন এ উৎসবে। আগের কাতায় মনে হয় 10 কেজি পাইছিলাম, ফ্যামিলি নিয়ে খাইছি, অনেক আনন্দ হইতালি। আমি তো আজ একটা সিলভার পাইছি, আগে জাপানি পাইছি। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। শীত কোনো কিছু না, আনন্দের বিষয়। আইছি এখন পাইছি। ক্রমাগত দখল দূষণে বিলের পরিসর কমে যাওয়ায় এই বাউত উৎসব হারিয়েছে তার আদিরূপ। লোকজ এই সংস্কৃতি ধরে রাখতে মৎস্য সংরক্ষণের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। এই বিলে সমাজের অনেক শ্রেণীর লোক মাছ ছাড়ে। মাছ ছাড়ার কারণে বর্তমানে এই ঐতিহ্যটা উঠে যাচ্ছে। এটা আমাদের প্রতিরোধ করা উচিত। বাউত উৎসবের ঐতিহ্য ধরে রাখতে সরকারি নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। অন্য দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দের সাথে আমি কথা বলে আমরা সমন্বিতভাবে চেষ্টা করব যেন এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। কার্তিক মাসের শেষে শুরু হওয়া এই উৎসব চলবে অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। সময় সংবাদ, পাবনা। নদীর মিঠা পানিতে ডিম ছেড়ে মা ইলিশ গভীর সাগরে ফিরে গেছে। তাই মেঘনায় জেলেদের জালে তেমন ধরা পড়ছে না ইলিশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। এতে চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশ মাছের সরবরাহ কিছুটা কমেছে, তবে দাম এখনও ক্রেতাদের নাগালেই রয়েছে। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুরের পাইকারি ইলিশের বাজার বড় স্টেশন মাছঘাট। 22 দিনের মা ইলিশ সংরক্ষণের পর গত বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত ইলিশের সরবরাহ ছিল ভালোই, কিন্তু শনিবারের মাছের সরবরাহ কিছুটা কমেছে। ব্যবসায়ীদের মতে ডিম ছেড়ে মা ইলিশ গভীর সাগরে ফিরে যাওয়ায় নদীতে ইলিশের বিচরণ কম, তাই জেলেদের জালেও ধরা পড়ছে না। প্রথম দিন আর দ্বিতীয় দিন যেই মাছ ছিল পরিমাণ একটু বেশি ছিল, আজকে তৃতীয় দিনে আইসা আমাদের ঘাটে কোনো ইলিশ মাছ খুবই কম দেখা যাচ্ছে। ডিম ছেড়ে মা ইলিশ সাগরে চলে গেছে, এই জন্য আমাদের মিঠা নদীতে মাছটা কম। ইলিশের সরবরাহ কমলেও দরদাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মাছটা যেহেতু বাজারে আসছে, তো কম দামে এখন ছাড়তেছে। আমরা কাস্টমার কম দামে কিনে মোটামুটি ভালোভাবে নিতে পারতেছি আর কি। সিজনে যেটা 800-900 টাকা যাইতো, এখন ওই মাছটা 700-650 টাকা এরকম যাচ্ছে। মোটামুটি অত বেশি না, গতবারের তুলনায় একটু কম। বর্তমানে আসলে চেষ্টা করতেছি ঘুরে দাঁড়ানোর, কিন্তু ওইভাবে আশা স্বরূপ আমরা মাছ পাইতেছি না। বাজারে বড় আকারের প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে 26,000 টাকায়, আর আকার ভেদে তার চেয়ে ছোট প্রতিমন দর হাঁকা হচ্ছে 12,000 থেকে 22,000 টাকা পর্যন্ত। সময় সংবাদ, চাঁদপুর। আবারও মার্কিন নির্বাচনের খবর। কিছুক্ষণ পরে ডেলাওয়ারে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা টেলিফোনে সরাসরি সংযুক্ত হচ্ছে সাকির সঙ্গে। সাকি, কেমন দেখছেন সেখানে সমর্থকদের উপস্থিতি এবং জো বাইডেন কতক্ষণ নাগাদ তার বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে? অনেক বাংলাদেশিদেরকে দেখছি যে এখানে এসে জড়ো হয়েছেন। আমি জানি না যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে এসেছেন এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশিদের সংখ্যাও কিন্তু কম নয়। যে কারণে পুরো জায়গা জুড়ে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা একটু দুর্বল হয়ে গেছে, যে কারণে হয়তো সময় সংবাদের দর্শকদেরকে হয়তো পরিষ্কারভাবে হয়তো আপনারা কথা শুনতে পারবেন না, কিংবা হয়তো ভিডিওটাও দেখানো সম্ভব নাও হতে পারে। তবুও আমি কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো। এখানে বাংলাদেশের রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, এখানে বাংলাদেশের রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব আছেন। আপনি একটু আসবেন। জি, আপনি বলবেন যে কি অবস্থা এখানে? আজকে আমরা নিউ জার্সি কানাটিকিট থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন।
প্রেসিডেন্ট এলেক্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর জন্য। তার কোনো আমরা যারা এক্সপেক্টেড বাংলাদেশি আমেরিকান, আমরা জো বাইডেন আমাদের দাবি ঠিক না, আজ করতে এসেছি যে এই দেশের মাটিতে একজন বাংলাদেশি খুনি রাশেদ চৌধুরী আছে। রাশেদ চৌধুরীকে জানা উনি যখনই ক্ষমতায় বসবেন, রাশেদ চৌধুরীর ডিপোর্টেশন প্রসেসটা শুরু হয়েছে, এটা যেন শেষ করেন, তাড়াতাড়ি তাকে বাংলাদেশে পাঠানো হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আছেন হাজি এনাম, আরো একজন স্থানীয় পর্যায়ের বাংলাদেশের রাজনীতিবিদ। আপনি একটু বলবেন যে কেমন লাগছে এই সমাবেশ? আমরা এখানে আসছি হলো আমাদের নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন। আপনারা সকলেই জানেন যে আমরা দেলোয়ারে আসছি ওনার নির্বাচনী হেডকোয়ার্টারে। তিনি কিছুক্ষণের মধ্যেই যে নিউ ইয়র্কের জাতির উদ্দেশ্যে তিনি আমেরিকার ভাষণ দিবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমরা এখানে আসছি ওনাকে জাস্ট ধন্যবাদ জানাবার জন্য। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, অনেক ধন্যবাদ। এখানে মূলধারা রাজনীতির মধ্যেও বাংলাদেশের রাজনীতি আছে, যাই হোক, কিন্তু বাট আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের আসবেন আপনি চানারা রহমান, আপনি একটু বলবেন যে এইখানকার যে এনথুজিয়াজম, উদ্দীপনা এখন মানুষের মধ্যে, অনেক বাংলাদেশিরাও আছেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাই জো বাইডেনের এই বিজয়ের ব্যাপারে। প্রতিষ্ঠিত হোক সেই চাওয়া থেকে শুধুমাত্র বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের মানুষের চাওয়া নয়, এখানকার যারা প্রবাসী অভিবাসী সমাজ আছেন তারা এখন এই দেশের নাগরিক হয়ে গেছেন, কিন্তু তাদের শিকড় কিন্তু আছে বাংলাদেশে। সেই শিকড়ের টানে সেই জায়গা থেকে তারা চান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুনিবিড় হোক, আরো গুরুত্বপূর্ণ হোক, আরো দৃঢ় হোক। কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই দক্ষিণ এশিয়ার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ একটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র কিন্তু খুব গুরুত্ব সহকারে এখন বাংলাদেশকে দেখে এবং কারোর চোখে তারা এখন বাংলাদেশকে দেখে না, আরো দৃঢ় হোক। কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই দক্ষিণ ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ একটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র কিন্তু খুব গুরুত্ব সহকারে এখন বাংলাদেশকে দেখে এবং কারোর চোখে তারা এখন বাংলাদেশকে তার পক্ষে ছিল। সেই দলের প্রতিনিধি জো বাইডেন, তিনি ব্যক্তিগতভাবে একজন উদারপন্থী, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি কিন্তু অভিবাসী বান্ধব অনেক বক্তব্য রেখেছেন। তিনি মুসলমানদের পক্ষে বক্তব্য রেখেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে বার ছিল তার পক্ষে ছিল। সেই দলের প্রতিনিধি জো বাইডেন, তিনি ব্যক্তিগতভাবে একজন উদারপন্থী, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি কিন্তু অভিবাসী বান্ধব অনেক বক্তব্য রেখেছেন। তিনি মুসলমানদের পক্ষে বক্তব্য রেখেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার অভিবাসী এবং মুসলমানদের নিয়ে তাকে কটাক্ষ করেছেন, কিন্তু তিনি কিন্তু পিছপা হননি। তিনি পিছপা হননি। এরপরেও আমরা দেখেছি শেষ বিতর্কে আজকে অভিবাসীদেরকে নানান কারণে যেভাবে কঠিন করে দিয়েছিল অভিবাসন প্রক্রিয়া, সেই কারণে এখানে যেসব বাংলাদেশিরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কে ছিলেন, এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। কারণ আপনি জানেন যে এদেশে বসবাস করার, এদেশে আসার পরে প্রথমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মেলে, অর্থাৎ গ্রিন কার্ড পাওয়া যায়। তারপরে সেই গ্রিন কার্ডের পরে 4-5 বছর পরে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়, এবং যারা নাগরিকত্ব পাবেন তাদের মা বাবা এবং 21 বছরের নিচের সন্তানরা কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু এদেশে আসতে পারেন, অভিবাসী হয়ে আসতে পারেন, এবং পরবর্তীতে তাদের যে নিকট আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে আসতে পারেন 8 থেকে 10 বছর, 12 বছরের মধ্যে। এভাবেই হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি এই মা বাবা এবং 21 বছরের নিচের সন্তানরা কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু এদেশে আসতে পারেন, অভিবাসী হয়ে আসতে পারেন, এবং পরবর্তীতে তাদের যে নিকট আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে আসতে পারেন 8 থেকে 10 বছর, 12 বছরের মধ্যে। এভাবেই হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি এই আমেরিকায় বসতি গড়েছে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যে অভিবাসন যে প্রক্রিয়া, অভিবাসীরা যে প্রক্রিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র এসেছে তাদের সেই প্রক্রিয়াটি কিন্তু থামিয়ে দিতে চেয়েছিলেন। তারা একটি কঠিন করে ফেলেছিলেন এই অভিবাসন প্রক্রিয়া। সেই অভিবাসন প্রক্রিয়া কঠিন করে দেওয়ার ফলে যারা এই দেশে যারা গ্রিন কার্ড নিয়ে এসেছে তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকারটি দীর্ঘসূত্রিত হয়েছে। যাদের অভিবাসন সংক্রান্ত ভিসা ছিল তারা এই দেশে ঢোকার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়েছে। তো নানান কারণেই কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অভিবাসীরা এক ধরনের নিগৃহীত অবস্থায় ছিলেন। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে প্রথমে 6টি কিন্তু তিনি খুব কট্টর ভূমিকা পালন করেছেন। সবকিছু মিলিয়ে এইখানকার যারা অভিবাসী, যারা মুসলমান, তারা কিন্তু যারা অভিবাসী তারা যে ধর্মেরই হোক না কেন তারা কিন্তু সমস্যায় পড়েছেন। মুসলমানরাও নানান রকমের সমস্যায় পড়েছেন। এরকম একটি অবস্থায় ডেমোক্র্যাটদের যে নীতি আদর্শ, জো বাইডেনের যেরকম উদারপন্থী নীতি, সেই নীতিতে কিন্তু তারা এখন আশায় বুক বেঁধেছেন যে এই দেশটি আবারও এই দেশের যে ইতিহাস, এই দেশের যে ঐতিহ্য, এই দেশের রাজনীতির যে সৌন্দর্য সেইগুলো আবারও পুনঃপ্রতিষ্ঠা হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন এবং জো বাইডেন ক্ষমতায় এসেছেন। তিনি এখন প্রেসিডেন্ট ইলেক্ট অর্থাৎ নির্বাচিত রাষ্ট্রপতি এ দেশের। তো আমরা জানি যে এই যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতির সময় কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন এবং জো বাইডেন ক্ষমতায় এসেছেন। তিনি এখন প্রেসিডেন্ট ইলেক্ট অর্থাৎ নির্বাচিত রাষ্ট্রপতি এ দেশের। তো আমরা জানি যে এই যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতির সময় কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে সাধারণত নির্বাচনের সময় রাজনীতিতে যেসব নেতিবাচক দিকগুলা সাধারণত দেখা যায় সেসব বিষয় আশয়গুলো কিন্তু মার্কিন রাজনীতিতে অনুপস্থিত ছিল। কিন্তু সেই মার্কিন রাজনীতিতে কিন্তু সেই গুম, অপহরণ, সেই হত্যার প্লট এগুলোও কিন্তু হয়েছে এবং এগুলো কোনো অভিযোগ নয়। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্জিনিয়া এবং মিশিগানের গভর্নরকে গুম করে ফেলার, অপহরণ করে ফেলার অভিযোগে কিন্তু গ্রেফতার করেছে এই দেশের ষড়যন্ত্রকারীকে। এই আজকে যিনি প্রেসিডেন্ট হয়েছেন তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল এপ্রিল মাসে এবং সেই ষড়যন্ত্রের কারণে মে মাসে একজনকে গ্রেফতার করা হয়েছে। যে এই যে দেলোয়ারে যেখানে জো বাইডেনের বাড়ি, যেখানে আমরা এখন অবস্থান করছি, সেই বাড়ির আশপাশে সেই ষড়যন্ত্রকারী কিন্তু গাড়ি ভর্তি ভারী অস্ত্র নিয়েছিল। তো যে কোনো কারণেই হোক সৌভাগ্যবশত তিনি বেঁচে রয়েছেন, তিনি নির্বাচন করতে পেরেছেন। সেসব কোনো দেশে হয়তো এসব ঘটতে পারে, কিন্তু এ দেশে যে ভোটের আগে, নির্বাচনের আগে যে এলাকায় শক্তিশালী, সেই এলাকা থেকে কম শক্তিশালী অঞ্চলের মানুষকে কিন্তু হুমকি দিচ্ছে যে তুমি অমুক দলকে ভোট দিতে হবে, অমুক প্রার্থীকে ভোট দিতে হবে, না হলে এই এলাকায় আপনি থাকতে পারবেন না। আমরা সেইগুলো খেয়াল রাখছি। তো সেই সব মিলে এটি যে শুধুমাত্র রিপাবলিকানরা ডেমোক্রেটদের করছে তা না, এলাকায় শক্তিশালী সেই এলাকা থেকে কম শক্তিশালী অঞ্চলের মানুষকে কিন্তু হুমকি দিচ্ছে যে তুমি অমুক দলকে ভোট দিতে হবে, অমুক প্রার্থীকে ভোট দিতে হবে, না হলে এই এলাকায় আপনি থাকতে পারবেন না। আমরা সেইগুলো খেয়াল রাখছি। তো সেই সব মিলে এটি যে শুধুমাত্র রিপাবলিকানরা ডেমোক্রেটদের করছে তা না, কিন্তু কোনো ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থীদেরও কিন্তু অভিযোগ হচ্ছে তাদের বাসা বাড়িতে, তাদের ধর্মীয় উপাসনালয়ে ডেমোক্রেট সমর্থিত তারা কিন্তু হামলা ভাঙচুর করেছে। অর্থাৎ দুই পক্ষেই কিন্তু এই হামলা ভাঙচুরের ব্যাপারটি রয়েছে। তো সব কিছু ছাপিয়ে এই কারণেই এখানকার গণমাধ্যম তারা কিন্তু খুব একটি অ্যাংশাস, একটি উদ্বেগজনক, একটি উৎকণ্ঠার নির্বাচন হবে সেটি কিন্তু ধারণা করেছিলেন। কিন্তু সব কিছু ছাপিয়ে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচনের ভোট কিন্তু খুব শান্তিপূর্ণ হয়েছে এবং নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি যে ভাষণ সেটি আমরা শোনানোর জন্য সরাসরি চলে যাব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসে উপস্থিত হয়েছেন কমলা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট, একমাত্র এবং প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের। তিনি এসে উপস্থিত হয়েছেন। শত শত কমলা হ্যারিস এখন উপস্থিত হয়েছেন। দর্শক, উনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। আমরা এখন কমলা হ্যারিসের বক্তব্য শুনতে
সেখানে চলে যাব। আমরা অপেক্ষা করছি, উনি যখনই বক্তব্য শুরু করবেন তখনই কিন্তু চলে যাব। তিনি এসে উপস্থিত হয়েছেন কত শত শত কমলা হ্যারিস এখন উপস্থিত হয়েছেন। দর্শক, উনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। আমরা এখন কমলা হ্যারিসের বক্তব্য শুনতে সেখানে চলে যাব। আমরা অপেক্ষা করছি, উনি যখনই বক্তব্য শুরু করবেন তখনই কিন্তু চলে যাব। উনি হাসছেন, উনি Thank you. Good evening. So, Congressman John Lewis, before his passing, wrote, "Democracy is not a state, it is an act." And what he meant was that America's democracy is not guaranteed. It is only as strong as our willingness to fight for it. To guard it and never take it for granted. And protecting our democracy takes struggle, it takes sacrifice, but there is joy in it, and there is progress, because we, the people, have the power to build a better future. And when our very democracy was on the ballot in this election, with the very soul of America at stake, and the world watching, you ushered in a new day for America. To our campaign staff and volunteers, this extraordinary team, thank you for bringing more people than ever before into the democratic process. And for making this victory possible. To the poll workers and election officials across our country who have worked tirelessly to make sure every vote is counted, our nation owes you a debt of gratitude. You have protected the integrity of our democracy. And to the American people who make up our beautiful country, thank you for turning out in record numbers to make your voices heard. And I know times have been challenging, especially the last several months. The grief, sorrow, and pain, the worries and the struggles. But we have also witnessed your courage, your resilience, and the generosity of your spirit. For 4 years, you marched and organized for equality and justice, for our lives and for our planet. And then you voted. And you delivered a clear message. You chose hope and unity, decency, science, and yes, truth. You chose Joe Biden as the next president of the United States of America. And Joe is a healer, a uniter, a tested and steady hand, a person whose own experience of loss gives him a sense of purpose that will help us as a nation reclaim our own sense of purpose. And a man with a big heart who loves with abandon. It's his love for Jill, who will be an incredible First Lady. It's his love for Hunter and Ashley and his grandchildren and the entire Biden family.
And while I first knew Joe as vice president, I really got to know him as the father who loved Bo, my dear friend who we remember here today. And to my husband, Doug, and our children, Cole and Ella, and my sister, Maya, and our whole family, I love you all more than I can ever express. We are so grateful to Joe and Jill for welcoming our family into theirs on this incredible journey. And to the woman most responsible for my presence here today, my mother, Shamala Gopalan Harris, who is always in our hearts. When she came here from India at the age of 19, she maybe didn't quite imagine this moment, but she believed so deeply in an America where a moment like this is possible. And so I am thinking about her and about the generations of women, Black women, Asian, white, Latina, Native American women, who throughout our nation's history have paved the way for this moment tonight. Women who fought and sacrificed so much for equality and liberty and justice for all, including the Black women who are too often overlooked, but so often prove they are the backbone of our democracy. All the women who have worked to secure and protect the right to vote for over a century, 100 years ago with the 19th Amendment, 55 years ago with the Voting Rights Act, and now in 2020 with a new generation of women in our country who cast their ballots and continued the fight for their fundamental right to vote and be heard. Tonight I reflect on their struggle, their determination, and the strength of their vision to see what can be unburdened by what has been. And I stand on their shoulders. And what a testament it is to Joe's character that he had the audacity to break one of the most substantial barriers that exists in our country and select a woman as his vice president. But while I may be the first woman in this office, I will not be the last. Because every little girl watching tonight sees that this is a country of possibilities. And to the children of our country, regardless of your gender, our country has sent you a clear message. Dream with ambition, lead with conviction, and see yourselves in a way that others may not, simply because they've never seen it before. But know that we will applaud you every step of the way. And to the American people, no matter who you voted for, I will strive to be a vice president like Joe was to President Obama, loyal, honest, and prepared, waking up every day thinking of you and your family. Because now is when the real work begins, the hard work, the necessary work, the good work, the essential work to save lives and beat this epidemic, to rebuild our economy so it works for working people, to root out systemic racism in our justice system and society, to combat the climate crisis, to unite our country and heal the soul of our nation. And
And the road ahead will not be easy, but America is ready, and so are Joe and I. We have elected a president who represents the best in us, a leader the world will respect and our children will look up to, a commander-in-chief who will respect our troops and keep our country safe, and a president for all Americans. And it is now my great honor to introduce the President-elect of the United States of America, Joe Biden. Hello, my fellow Americans, and the people who brought me to the dance, Delawareans. I see my buddy Senator Tom Carper down there, and I think Senator Coons is there, and I think the governor's around. Is that Ruth Ann? And that former Governor Ruth Ann Minner. Most importantly, my sisters-in-law and my sister Valerie. Anyway. Folks, the people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. We've won with the most votes ever cast on a presidential ticket in the history of the nation, 74 million. What I must admit has surprised me tonight. We're seeing all over this nation, all cities and all parts of the country, indeed across the world, an outpouring of joy, of hope, renewed faith in tomorrow, bring a better day. And I'm humbled by the trust and confidence you've placed in me. I pledge to be a president who seeks not to divide, but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. And work with all my heart, with the confidence of the whole people, to win the confidence of all of you. And for that is what America, I believe, is about. It's about people. And that's what our administration will be all about. I sought this office to restore the soul of America, to rebuild the backbone of this nation, the middle class, and to make America respected around the world again, and to unite us here at home. It's the honor of my lifetime that so many millions of Americans have voted for that vision. And now, the work of making that vision is real. It's a task, the task of our time. Folks, as I said many times before, I'm Jill's husband. And I would not be here without her love and tireless support of Jill and my son Hunter and Ashley, my daughter, and all our grandchildren and their spouses and all our family. They're my heart. Jill's a mom, a military mom, an educator. And she has dedicated her life to education. But teaching isn't just what she does, it's who she is. For American educators, this is a great day for y'all. You're going to have one of your own in the White House. And Jill's going to make a great First Lady. I'm so proud of her. And I'll have the honor of serving with the fantastic Vice President who you just heard from, Kamala Harris, who makes history as the first woman, first black woman, the first woman from South Asian descent, the first daughter of an immigrant ever elected in this country.
Don't tell me it's not possible in the United States. It's long overdue. And we're reminded tonight of those who fought so hard for so many years to make this happen. But once again, America's bent the arc of the moral universe more toward justice. Kamala, Doug, like it or not, your family, you become an honorary Biden, there's no way out. To all those of you who volunteered and worked the polls in the middle of this pandemic, local elected officials, you deserve a special thanks from the entire nation. And to my campaign team and all the volunteers and all who gave so much of themselves to make this moment possible, I owe you. I owe you. I owe you everything. And to all those who supported us, I'm proud of the campaign we built and ran. I'm proud of the coalition we put together, the broadest and most diverse coalition in history. Democrats, Republicans, independents, progressives, moderates, conservatives, young, old, urban, suburban, rural, gay, straight, transgender, white, Latino, Asian, Native American. I mean it, especially for those moments, and especially for those moments when this campaign was at its lowest ebb. The African-American community stood up again for me. You've always had my back, and I'll have yours. I said at the outset, I wanted to represent this campaign to represent and look like America. We've done that. Now that's what I want the administration to look like and act like. For all those of you who voted for President Trump, I understand the disappointment tonight. I've lost a couple times myself, but now let's give each other a chance. It's time to put away the harsh rhetoric, lower the temperature, see each other again, listen to each other again. And to make progress, we have to stop treating our opponents as our enemies. They are not our enemies. They are Americans. They're Americans. The Bible tells us, to everything there is a season, a time to build, a time to reap, and a time to sow, and a time to heal. This is the time to heal in America. Now this campaign is over. What is the will of the people? What is our mandate? I believe it's this. Americans have called upon us to marshal the forces of decency, the forces of fairness, to marshal the forces of science and the forces of hope in the great battles of our time. The battle to control the virus, the battle to build prosperity, the battle to secure your family's health care, the battle to achieve racial justice and root out systemic racism in this country, and the battle to save our planet by getting climate under control, the battle to restore decency, defend democracy, and give everybody in this country a fair shot. That's all they're asking for, a fair shot. Folks, our work begins with getting COVID under control. We cannot repair the economy, restore our vitality, or relish life's most precious moments, hugging our grandchildren, our children, our birthdays, weddings, graduations, all the moments that matter most to us until we get it under control. On Monday, I will name a group of leading scientists and experts as transition advisors to help take the Biden-Harris COVID plan and convert it into an action blueprint that will start on January the 20th, 2021. That plan will be built on bedrock science. It will be constructed out of compassion, empathy, and concern. I will spare no effort, none, or any commitment to turn around this pandemic. Folks, I'm a proud Democrat.
but I will govern as an American president. I'll work as hard for those who didn't vote for me as those who did. Let this grim era of demonization in America begin to end here and now. The refusal of Democrats and Republicans to cooperate with one another, it's not some mysterious force beyond our control. It's a decision, a choice we make. And if we can decide not to cooperate, then we can decide to cooperate. And I believe that this is part of the mandate given to us from the American people. They want us to cooperate in their interest. And that's the choice I'll make. And I'll call on Congress, Democrats and Republicans alike, to make that choice with me. The American story is about slow yet steadily widening the opportunities in America. And make no mistake, too many dreams have been deferred for too long. We must make the promises of the country real for everybody, no matter their race, their ethnicity, their faith, their identity, or their disability. Folks, America has always been shaped by inflection points, by moments in time where we've made hard decisions about who we are and what we want to be. Lincoln in 1860, coming to save the Union. FDR in 1932, promising a beleaguered country a new deal. JFK in 1960, pledging a new frontier. And 12 years ago, when Barack Obama made history, he told us, yes, we can. Well, folks, we stand at an inflection point. We have an opportunity to defeat despair, to build a nation of prosperity and purpose. We can do it. I know we can. I've long talked about the battle for the soul of America. We must restore the soul of America. Our nation is shaped by the constant battle between our better angels and our darkest impulses. And what presidents say in this battle matters. It's time for our better angels to prevail. Tonight, the whole world is watching America. And I believe at our best, America is a beacon for the globe. We will lead not only by the example of our power, but by the power of our example. I've always believed, many of you heard me say it, I've always believed we can define America in one word: possibilities. That in America, everyone should be given an opportunity to go as far as their dreams and God-given ability will take them. You see, I believe in the possibilities of this country. We're always looking ahead to an America that's freer and more just, ahead to an America that creates jobs with dignity and respect, ahead of America that cures diseases like cancer and Alzheimer's, ahead to an America that never leaves anyone behind, ahead of America that never gives up, never gives in. This is a great nation. It's always been a bad bet to bet against America. We're good people. This is the United States of America, and there's never been anything we've been not able to do when we've done it together. Folks, in the last days of the campaign, I began thinking about a hymn that means a lot to me and my family, particularly my deceased son, Bo. It captures the faith that sustains me and which I believe sustains America. And I hope it can provide some comfort and solace the 230,000 Americans who've lost a loved one to this terrible virus this year. My heart goes out to each and every one of you. Hopefully this hymn gives you solace as well. And it goes like this: and he will raise you up on eagle's wings, bear you on the breath of dawn, and make you to shine like the sun, and hold you
in the palm of his hand. And now together, on eagle's wings, we embark on the work that God and history have called upon us to do, with full hearts and steady hands, with faith in America and in each other, with love of country, a thirst for justice. Let us be the nation that we know we can be, a nation united, a nation strengthened, a nation healed. The United States of America, ladies and gentlemen, there's never been anything we've tried we've not been able to do. So remember, as my grandpapa, our grandpapa used to say when I walked out of his home when I was a kid up in Scranton, he said, "Joey, keep the faith." And our grandmother, when she was alive, she yelled, "No, Joey, spread it. Spread the faith. God love you all. May God bless America, and may God protect our troops." Thank you, thank you, thank you. বক্তব্য রাখলেন তার আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তিনি বক্তব্য রেখেছিলেন। বলা যায় যে অনেকটা তাদের দুজনের বক্তব্যের কিন্তু যে বিষয়বস্তু সেটি কিন্তু একই বিষয়বস্তু তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে এদেশে বর্ণবাদ বৈষম্যের কোনো স্থান নেই। তারা এই দেশকে একটি উন্নত বিশ্বে আবারও একটি মর্যাদাশীল রাষ্ট্রে তারা পরিণত করতে চায়। এই বিষয়গুলো যখন তারা বলেছেন, জি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনেও কিন্তু প্রচুর সাংবাদিকরা রয়েছেন, তারা এই সংবাদ কাভার করছেন। তারা এবং একটি উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে মঞ্চ ত্যাগ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন, এবং তিনি পুরো দেশকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস নিয়েছেন। তিনি করোনা মহামারী কিভাবে, এই বৈশ্বিক মহামারী থেকে যুক্তরাষ্ট্রকে কিভাবে মুক্ত রাখা যায় সেজন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন। তিনি জলবায়ু ইস্যুতে তিনি কিন্তু কাজ করবেন বলে জানিয়েছেন।